হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 6 জিওগ্রাফি। অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের জন্য নিয়ে এলাম রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা থার্ড ইউনিট টেস্টের জন্য জিওগ্রাফির প্রথম যে স্কুল আছে অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুল, তার সমস্ত প্রশ্নগুলো চলো পুরো ভিডিওটা দেখে নিই। পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে, নয়তো অনেক কিছুই মিস করে যাবে। চলো দেখে নিই। প্রথমে একের দাগে দেখো, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কোন দেশের উপর দিয়ে সুমেরু বৃত্তরেখা প্রসারিত হয়েছে? অপশান বি হবে রাইট অ্যান্সার, কানাডা। 2 নম্বরে দেখো, ভূগোলে 1 ডিগ্রি এর পার্থক্য মোট অক্ষরেখার সংখ্যা কটি হবে? অপশান ডি হবে রাইট অ্যান্সার, 179টি। 3 নম্বরে দেখো, পৃথিবীর পরিধি কত কিলোমিটার? অপশান এ হবে রাইট অ্যান্সার, 40,000 কিলোমিটার। 4 নম্বরে দেখো, ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবীর পরিভ্রমণ শুরু করেন কত খ্রিস্টাব্দে বা কত সালে? অপশান সি হবে রাইট অ্যান্সার, 1519 সালে। ঠিক আছে, 1519 সালে। 5 নম্বরে দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, এটা তো জানো নিশ্চয়ই, আশা করব। অপশান সি হবে রাইট অ্যান্সার, 35%। 6 নম্বরে দেখো, বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম? অপশান ডি হবে রাইট অ্যান্সার, হাইগ্রোমিটার। বাতাসের আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 7 নম্বরে দেখো, সুপারসনিক জেট থেকে নির্গত হয়, কি নির্গত হয়? অপশন বি হবে রাইট অ্যান্সার, নাইট্রোজেন অক্সাইড। 8 নম্বরে দেখো, যে শহরের অধিবাসীরা 31শে মার্চ 2007 সালে আর্থ আওয়ার পালন করেন, তা হলো 31শে মার্চ 2007 সালে কারা প্রথম আর্থ আওয়ার পালন করেছিল? সিডনির অধিবাসীরা। ঠিক আছে, অপশান সি হবে রাইট অ্যান্সার। 9 নম্বরে দেখো, শব্দ দূষণের একটি উৎস হলো? অপশান ডি হবে রাইট অ্যান্সার, বজ্রের শব্দ। এবার 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো? অপশন বি হবে রাইট অ্যান্সার, কাঞ্চনজঙ্ঘা। ভারতের যেহেতু বলেছে তাই কাঞ্চনজঙ্ঘা হবে। এবার 11 নম্বর প্রশ্ন চলো দেখে নিই, তিস্তা কোন নদীর উপনদী? অপশন সি হবে রাইট অ্যান্সার, ব্রহ্মপুত্রের উপনদী হচ্ছে তিস্তা। 12 নম্বর প্রশ্ন, যে রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ তা হলো? অপশন এ হবে রাইট অ্যান্সার, গুজরাট রাজ্যের উপকূল রেখা, অর্থাৎ সি বিচ হচ্ছে সবচেয়ে বড় বা দীর্ঘ, লম্বায় সবচেয়ে বড়। 13 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় হিমবাহের নাম? অপশন ডি হবে রাইট অ্যান্সার, সিয়াচেন হিমবাহ। এবারে 14 নম্বর প্রশ্ন দেখো, বেলে মাটির অনুকূল ফসল? অপশন এ হবে রাইট অ্যান্সার, বাজরা। বেলে মাটির অনুকূল ফসল তোমাদের যে অপশন দেওয়া আছে তার মধ্যে অপশন এটা রাইট অ্যান্সার, বাজরা। 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কৃষিকাজ প্রধানত যার উপর নির্ভরশীল তা হলো? ভারতের কৃষিকাজ কোন জলবায়ুর উপর নির্ভরশীল বা কোন বৃষ্টিপাতের উপর? অপশান এ মৌসুমি বৃষ্টিপাতের উপর। ভারত একটা মৌসুমি জলবায়ুর দেশ, আর মৌসুমি বৃষ্টিপাতের উপর ভারতের কৃষিকাজ নির্ভর করে। অপশান এ হবে রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন দেখো, টোডা জনজাতির বাসস্থান কোথায় দেখা যায়? টোডা জনজাতি, অপশান বি হবে রাইট অ্যান্সার, নীলগিরি পাহাড়ে। এবার 17 নম্বর প্রশ্ন দেখো, ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে, যার অর্থ কি? ম্যাপ্পার অর্থ হচ্ছে, অপশন সি হবে রাইট অ্যান্সার, কাপড়। বইতে আছে, এগুলো দেখবে। এবার চলো 18 নম্বর প্রশ্নটি দেখে নিই, মানচিত্রের দূরত্ব বাস্তব দূরত্বের মধ্যে অনুপাত যদি 5 সেন্টিমিটার টু 25 কিলোমিটার হয় তবে মানচিত্রের স্কেল কত হবে? অপশান ডি হবে রাইট অ্যান্সার, 1 সেমি ইজিক্যাল টু 5 কিলোমিটার। কীভাবে হলো? 25/5 = 5 কিলোমিটার, অথবা 1 সেন্টিমিটারে 5 কিলোমিটার দেখানো হচ্ছে। ঠিক আছে, এটা সমান চিহ্ন হবে না, চিহ্নটা এরকমই হবে, কারণ একটা সর্বসম চিহ্নের মতো, অর্থাৎ সমানের উপরে এরকম একটা দাগ থাকবে। ঠিক আছে, একটু ঢেউ খেলানো টাইপের, বা সমানের উপরে সমান আর একটা দাগ থাকে। ঠিক আছে, অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবারে চলো 2-এর দিকে যে প্রশ্নগুলো আছে দেখে নিই। নিচের বাক্যগুলি ঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো, যে কোনো 4টি। 1 নম্বরে দেখো, শীতের দেশে বিশেষ ধরনের কাঁচের ঘরে শাকসবজির চাষ করা হয়, এটা সত্য। একে কি বলা হয়? গ্রিন হাউস বা কাঁচ ঘর বলা হয়। এবার 2 নম্বর কোশ্চেন দেখো, মানচিত্রের প্রথম বই প্রকাশ করেন অ্যাটলাস, এর উত্তরটা মিথ্যা হবে, কারণ জেরাডার্স মার্কেটর প্রথম মানচিত্রের বই প্রকাশ করেন, যার প্রচ্ছদে গ্রিক দেবতা অ্যাটলাসের ছবি ছিল। ঠিক আছে, এটা মিথ্যা হবে কিন্তু। 3 নম্বরে দেখো, কফি চাষে অসম রাজ্য এগিয়ে, এটাও মিথ্যা, কারণ কফি উৎপাদনে কর্ণাটক রাজ্যে প্রথম, এবং কর্ণাটক রাজ্যে হচ্ছে ভারতের কফি গবেষণা কেন্দ্র আছে, চিকমাগালুর বলে একটা জেলা, যেখানে কফি গবেষণা কেন্দ্র আছে। এবার 4 নম্বরে দেখো, পৃথিবীর থেকে সূর্য এবং অন্যান্য তারাদের
সবার আগে পূর্ব আকাশে দেখা যায়, এটা কিন্তু সত্য, কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে এটা দেখা যায়। ঠিক আছে, সবার আগে পূর্ব আকাশে দেখা যায়। এবার 5 নম্বরে দেখো, কালো মাটিতে পাট চাষ ভালো হয়, এটা কিন্তু মিথ্যা, কারণ পাট চাষের জন্য উর্বর পলি মাটি বা দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। কালো মাটিতে তুলা চাষ ভালো হয়, পাট নয় কিন্তু। এবারে দেখো, তিনের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে, যে কোনো 4টি। চলো দেখে নিই। ড্যাশ এককে শব্দের তীব্রতা মাপা হয়, শূন্যস্থান লিখবে ডেসিবেল। ডেসিবেল এককে শব্দের তীব্রতা মাপা হয়। 2 নম্বরে দেখো, সবকটি দ্রাঘিমা রেখা ড্যাশ ডিগ্রি কোণে অক্ষরেখাগুলিকে ছেদ করে, 90 ডিগ্রি কোণে, শূন্যস্থান লিখবে 90 ডিগ্রি কোণে। এবার 3 নম্বরে দেখো, ড্যাশ ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী, ভিল হলো ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী, শূন্যস্থানে ভিল লিখবে। 4 নম্বরে দেখো, আমাদের দেশের উষ্ণ ও আর্দ্র জলবায়ুকে ড্যাশ মৌসুমী জলবায়ু বলে, আমাদের জলবায়ু কি ধরনের? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, শূন্যস্থানে ক্রান্তীয় লিখবে। 5 নম্বরে দেখো, ড্যাশ পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়, শূন্যস্থান লিখবে 82 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, এবারে চলো 4 দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। 1টি বা 2টি শব্দে উত্তর দিতে বলেছে, যে কোনো 4টি। 1 দাগে দেখো, পৃথিবীর কোন তাপ বলয়ে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে? নাতিশীতোষ্ণ বলয় এবং হিম বলয় সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে। ঠিক আছে, আর নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে আমার লম্বভাবে কিরণ দেয়। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন দেখো, নর্মদা নদীর মোহনা কোথায় অবস্থিত? নর্মদা নদীর মোহনা হচ্ছে খাম্বাদ উপসাগর, আরব সাগরের পাশে খাম্বাদ উপসাগরে অবস্থিত। 3 নম্বরে দেখো, দক্ষিণাত্য মালভূমির উত্তরে কোন পর্বতশ্রেণী অবস্থিত? দক্ষিণাত্য মালভূমির উত্তরে হচ্ছে বিন্ধ্য ও সাতপুরা পর্বতশ্রেণী অবস্থিত, মনে রাখবে বা মানচিত্র থেকে দেখবে। ঠিক আছে, এবারে দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপের নাম কি? ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপের নাম হচ্ছে মাজুলি, অসমের ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত কিন্তু মাজুলি, মনে রাখবে। 5 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? আলিপুর, কলকাতা। ঠিক আছে, আলিপুর দুয়ার করবে না, আলিপুর দুয়ার কিন্তু একটা উত্তরবঙ্গের একটা জেলা, আলিপুর দুয়ার নয় কিন্তু। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর হচ্ছে আলিপুর, কলকাতাতে আলিপুর অবস্থিত। ঠিক আছে, এবারে চলো 5 থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। নিজের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লিখতে বলেছে, যে কোনো 4টি। দেখো 1 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় তল বলতে কি বোঝো? পৃথিবীর কেন্দ্র দিয়ে এবং পৃথিবীর অক্ষের সঙ্গে লম্বভাবে পূর্ব পশ্চিমে যে কাল্পনিক সমতলটি বিস্তৃত রয়েছে তাকে নিরক্ষীয় তল বলে, বা যাকে ইংলিশে ইকুয়েটোরিয়াল প্লেন বলছি। এই তলটি পৃথিবীকে উত্তর দক্ষিণে 2টি সমান গোলার্ধে বিভক্ত করেছে। মানে কোনটা বলতে, ছবিতে দেখো এই যে দেখানো আছে নিরক্ষীয় তল, এটা কোনটা? এইটা, এই যে এটা কি, এটা উপরের দিকটা উত্তর মেরু আর নিচের দিকটা দক্ষিণ মেরু, দুটো সমান ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি? এটি একটি মহাবৃত্ত এবং পৃথিবীকে পরিধির সর্বাধিক বড় বৃত্ত। কারণ কি পৃথিবীর পরিধি সর্বাধিক বড় কেন কি? কারণ এইখানটায় এইখানটায় যতটা ব্যাস হবে এই পরিধিটা, নিশ্চয়ই এইখানে যদি ঘুরাই ততটা হবে না, বা এইখানেও ততটা হবে না, বা তার চেয়ে নিচে ঘোরালেও ততটা হবে না, তাই এটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক পরিধিযুক্ত। ঠিক আছে, এইবারে দেখো এর অথবা বা বিকল্প যে প্রশ্নটি আছে, মহাবৃত্ত কাকে বলে? দেখে নাও, কোনো গোলকের কেন্দ্রবিন্দুকে স্পর্শ করলে গোলকের উপরিভাগে যে বৃত্ত অঙ্কন করা হয় তাকে মহাবৃত্ত বলা হচ্ছে। কোনো গোলকের কেন্দ্রবিন্দুকে স্পর্শ করে গোলকের উপরিভাগে যে বৃত্ত অঙ্কন করা হয় তাকে মহাবৃত্ত বলছে। ঠিক আছে, মহাবৃত্ত গোলকের 2টি সমান ভাগে ভাগ করে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। ছবিতে দেওয়া আছে দেখো, যেমন পৃথিবীর নিরক্ষরেখা হচ্ছে একটি মহাবৃত্ত। এবারে দেখো 2 নম্বর প্রশ্ন যেটি আছে, গ্রাম অঞ্চলে শব্দ দূষণের উৎস কি কি? গ্রাম অঞ্চলে শব্দ দূষণের প্রধান উৎসগুলি হলো, 1 নম্বর হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজে কি হয়? ব্যবহৃত যেসব ট্রাক্টর, পাওয়ার টিলার ও শ্যালো পাম্পের তীব্র আওয়াজ হয়, যেটা একটা শব্দ দূষণের কারণ গ্রাম অঞ্চলে।
নম্বর দেখো বিভিন্ন উৎসব, মেলা, পূজা পার্বণে উচ্চস্বরে লাউড স্পিকার বা মাইক বাজানো। ছবি আকারে দেওয়া আছে, এখানে দেখবে, ছবিগুলোকে দেখবে তাহলে ভালো মনে থাকবে। 3 নম্বরে কি ধান ভাঙানোর কল বা হাকিং মিলের শব্দ যাকে বলা হচ্ছে হাকিং বা হাস্কিং মিল বলা হয়। স মিলেও দেখতে পারো, কাঠ যেখানে চেরানো হয় সেখানেও প্রচণ্ড শব্দ হয়। 4 নম্বরে দেখো বিয়ে বা অনুষ্ঠানে বাজি পটকার আওয়াজে শব্দ দূষণ হয়। এমনকি বিভিন্ন পুজো অনুষ্ঠানেও বাজি পটকা ফাটানো হয়ে থাকে, যেখানে শব্দ দূষণ হয়ে থাকে। এগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের শব্দ দূষণের প্রধান উৎস। ছবিগুলো দেখে মনে রাখার চেষ্টা করবে, তাহলে লিখতে পারবে, ঠিক আছে। এবারে দেখো এর অথবা বা বিকল্পের যে প্রশ্নটি আছে দেখে নাও, মানুষের শরীরে শব্দ দূষণের প্রভাব কি কি। শব্দ দূষণের প্রভাবে মানুষের শরীরে কি কি হয়, কুপ্রভাবগুলি দেখে নিই চলো। 1 নম্বরে যে শ্রবণ শক্তির ক্ষতি হয়। দীর্ঘক্ষণ উচ্চ শব্দ শুনলে স্থায়ী বা অস্থায়ীভাবে বধিরতা আসতে পারে। অনেক সময় যদি তীব্র আওয়াজের কাছে দাঁড়িয়ে থাকো, সেখান থেকে বেরিয়ে এলে একটা বধির ভাব মনে হবে, বা হচ্ছে কম শোনা যাবে। এবার 2 নম্বরে হচ্ছে মানসিক চাপ। অতিরিক্ত শব্দের কারণে খিটখিটে মেজাজ, মানসিক উত্তেজনা ও অবসাদ দেখা দেয়। 3 নম্বরে হচ্ছে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়, রক্তচাপ বৃদ্ধি পায় এবং হৃদস্পন্দনের গতি অনিয়মিত হতে পারে। অনিদ্রা দেখা দেয়, রাতের বেলা তীব্র শব্দের কারণে ঘুমের চরম ব্যাঘাত ঘটে, যা শরীরকে ক্লান্ত করে তোলে। এগুলো হচ্ছে কারণ, পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, ভালো করে পড়বে, ঠিক আছে। এইবার দেখো 3 নম্বর প্রশ্ন, উপহ্রদ কাকে বলে। পাশে একটা ছবি দেওয়া আছে, লক্ষ্য করবে, ছবিগুলো দেখবে তাহলে ভালো মনে থাকবে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বালিয়াড়ি, প্রবাল প্রাচীর বা পলি দ্বারা সমুদ্রের মূল জলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যে অগভীর জলভাগ বা হ্রদ সৃষ্টি হয় তাকে উপহ্রদ বা লেগুন বলে। উদাহরণ কি উড়িষ্যার চিল্কা হ্রদ। দেখো এখানে কি হয়েছে, দেখো উপকূলবর্তী অঞ্চলে কি হয়েছে, মূল জলভাগ, মানে এই সমুদ্রটা হচ্ছে মূল জলভাগ। এইখান থেকে কি হয়েছে, উপহ্রদ বা বালিয়াড়ি বা প্রাচীর দ্বারা কি, যেটা উপহ্রদ বালিয়াড়ি বা প্রাচীর এই রাস্তাটা দ্বারা কি হয়েছে, একটা জলাশয় পৃথক হয়ে গেছে, এই উপহ্রদ বা লেগুন। এইভাবে হচ্ছে উপহ্রদ বা লেগুন সৃষ্টি হচ্ছে। উদাহরণ কি আছে, উড়িষ্যার চিল্কা হ্রদ। পাশে এমনি একটা স্কেচ ছবিও দেওয়া আছে, দেখবে। এর অথবার যে প্রশ্নটি আছে চলো দেখে নিই, প্রবাল দ্বীপ কাকে বলে। উষ্ণ ক্রান্তীয় সমুদ্রে চুন জাতীয় কঙ্কালধারী এক প্রকার অতি ক্ষুদ্র সামুদ্রিক কীট বা প্রবালের মৃতদেহ কোটি কোটি বছর ধরে সমুদ্রের তলদেশে জমতে জমতে যখন সমুদ্রপৃষ্ঠের উপরে দ্বীপের আকারে জেগে ওঠে, তখন তাকে প্রবাল দ্বীপ বলা হচ্ছে, ঠিক আছে। উদাহরণ কি, ভারতের লাক্ষাদ্বীপ। দেখো পাশে একটা দ্বীপের গঠন প্রক্রিয়ার ছবি দেওয়া আছে, দেখো। প্রথমে দেখো ফার্স্ট স্টেপে এই যে ছবিটা, এইটা দেখো, এটা 1 নম্বরে কি হচ্ছে, 1 নম্বরে প্রবালের বৃদ্ধি হচ্ছে। 2 নম্বরে কি হচ্ছে, কোটি কোটি বছর ধরে চুন জাতীয় কঙ্কালধারী এক প্রকার জীব জমা হয়ে কি হচ্ছে, প্রবালের বৃদ্ধি হচ্ছে। 2 নম্বরে কি হচ্ছে, প্রবালের মৃতদেহ তলদেশে জমা হচ্ছে। 2 নম্বরে দেখো প্রবালের মৃতদেহ তলদেশে জমা হচ্ছে। 3 নম্বরে কি হচ্ছে, জমতে জমতে গেছে দ্বীপের আকার বড় হচ্ছে। 3 নম্বরে দ্বীপের আকার জমতে জমতে বড় হচ্ছে, দ্বীপের আকার ধীরে ধীরে উঁচু হচ্ছে। 4 নম্বরে কি হলো, 4 নম্বরে শেষ পর্যন্ত দেখো সমুদ্র পৃষ্ঠের উপর দ্বীপের আকারে জেগে উঠলো, ঠিক আছে। এইভাবে হচ্ছে প্রবাল দ্বীপটা সৃষ্টি হলো। এবারে চলো দেখে নিই নেক্সট প্রশ্ন। 4 নম্বরে দেখো আদিবাসী কাদের বলা হয়। উত্তর দেখো, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে প্রাচীনকাল থেকে যে সমস্ত জাতিগোষ্ঠী বা সমাজভুক্ত মানুষ অত্যন্ত সহজ সরলভাবে জল, জঙ্গল ও প্রকৃতির সাথে গভীর নিবিড় সম্পর্ক রেখে বসবাস করে আসছে, তাদের আদিবাসী বলা হয়। এদের নিজস্ব ভাষা, সমাজ ব্যবস্থা এবং স্বতন্ত্র সংস্কৃতি থাকে, ঠিক আছে। এর বৈশিষ্ট্য কি, প্রকৃতির সাথে গভীর সম্পর্ক, সরল জীবনযাপন, নিজস্ব ভাষা উপভাষা, নিজস্ব সমাজ ব্যবস্থা, স্বতন্ত্র সংস্কৃতি ও রীতিনীতি। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখবে তাদের স্বতন্ত্র সংস্কৃতি আছে, এক প্রকার রীতিনীতি আছে, ভাষাও এক প্রকার আলাদা আছে, সমাজ ব্যবস্থা আছে, অ্যাটসেট্রা। ভালো করে পড়বে এটা। এর অথবা বা বিকল্প যে প্রশ্ন আছে দেখে নাও, অন্ধ্রপ্রদেশের দুটি আদি জনগোষ্ঠীর নাম লিখতে বলেছে। অন্ধ্রপ্রদেশের দুটি প্রধান আদি জনগোষ্ঠী উপজাতির নাম হলো, একটা হচ্ছে নাম চেঞ্জু,
পাশে ছবি দেওয়া আছে দেখো, প্রথম ছবিটা। চেঞ্জি উপজাতি মূলত অন্ধ্রপ্রদেশের নল্লমাল্লা অরণ্যাঞ্চলে বসবাস করে। এরা শিকার, মধু সংগ্রহ, বনজ পণ্য সংগ্রহের উপর নির্ভরশীল। আর 2 নম্বর যে ছবিটা আছে এখানে গন্ড। গন্ড উপজাতি কোথায় বাস করে? গন্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চলে, বিশেষত আদিলাবাদ জেলায় বসবাস করে। এরা কৃষিকাজ, বনজ কাজ ও পশুপালনের সাথে যুক্ত। ঠিক আছে, এই দুটো প্রজাতির নাম মনে রাখবে, একটা হচ্ছে চেঞ্জু আর একটা হচ্ছে গন্ড। গন্ড বা গন্ড যা ইচ্ছে লিখতে পারো, বা বইতে যেটা আছে লিখবে। ঠিক আছে, এবার 6-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে চলো দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লিখতে বলেছে। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার 3টি পার্থক্য লিখতে বলেছে। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে 3টি পার্থক্য চলো দেখে নিই। 1 নম্বরে বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখো মাঝখানে লেখা আছে দিক ও আকৃতি এর পার্থক্য। প্রথমে দেখো বাম সাইডে অক্ষরেখা দেখো, ল্যাটিচিউড। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং পূর্ণবৃত্তাকার, পাশে ছবি দেওয়া আছে। আর দেখো এই ডান সাইডে দেখো দ্রাঘিমা রেখা, দেখো দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত এবং অর্ধবৃত্তাকার। ঠিক আছে, এবার 2 নম্বর পার্থক্যের বিষয়ে দেখো দৈর্ঘ্যের পার্থক্য। বাম দিকে দেখো অক্ষরেখার ঘরে অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। মানে এইটা দেখো, অক্ষরেখাগুলি নিরক্ষরেখা থেকে, নিরক্ষরেখাটা মাঝখানেরটা, এ থেকে মেরুর দিকে গেলে কি হচ্ছে 90 ডিগ্রিতে যখন যাচ্ছ পরপর কি ক্রমশ কমতে আছে, এগুলো পরপর কি এটা সবচেয়ে বড়, তারপরে এটা একটু ছোট, তারপরে ছোট করে 90 ডিগ্রি পর্যন্ত যখন যাবে তখন কি ক্রমশ কমতে আছে। আর ল্যাটিচিউড বা দ্রাঘিমা রেখার ক্ষেত্রে দেখো প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। বা 3 নম্বরে পার্থক্যের বিষয়ে দেখে নাও, পারস্পরিক অবস্থানের পার্থক্য। 3 নম্বরে দেখো অক্ষরেখার ঘরে অক্ষরেখাগুলি একে অপরের সমান্তরালে থাকে, পরপর কি সমান্তরালে আছে। আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে দেখো দ্রাঘিমা রেখাগুলি সমান্তরাল নয় এবং মেরুবিন্দুতে পরস্পর মিলিত হয়। ঠিক আছে, এবারে চলো এর অথবা বা বিকল্প যে প্রশ্নটি আছে দেখেন, নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ অক্ষরেখার নাম কি কি? বিশেষ অক্ষরেখা দেখো 1 নম্বরে দেখো কর্কটক্রান্তি রেখা আছে। নিরক্ষরেখা ছাড়া, নিরক্ষরেখা কোনটা? নিরক্ষরেখা এই যে লেখা আছে মাঝখানে একটা নিরক্ষরেখা, এটা নিরক্ষরেখা লাল রঙের, ওইটা ছাড়া বাকি আর কি কি রেখা আছে দেখে নাও। বাকি আর কি কি রেখা আছে? 1 নম্বরে দেখে নাও কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর। ঠিক আছে, 23.5 ডিগ্রি নর্থ। নিরক্ষরেখার উত্তর থেকে 33.5 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত একটি উত্তর গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পতনের সর্বোচ্চ উত্তর সীমা নির্দেশ করে। 33.5 ডিগ্রি নর্থ মানে এইটাকে বলছি। ঠিক আছে, এবার মকর, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। 33 ডিগ্রি নর্থ মানে এন মানে নর্থ, মানে 33 ডিগ্রি উত্তর, যেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, এবার 2 নম্বর দেখো মকর ক্রান্তি রেখা 33 ডিগ্রি দক্ষিণ, মানে এইটা হচ্ছে 33 ডিগ্রি সাউথ। ঠিক আছে, এইটা কি লেখা আছে দেখো, নিরক্ষরেখার দক্ষিণ দিকে, নিরক্ষরেখা থেকে নিচের দিকে মানে কি দক্ষিণ দিকে ম্যাপে দক্ষিণে অবস্থিত। এটি হচ্ছে দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মির লম্বভাবে পতনের সর্বোচ্চ দক্ষিণ সীমা নির্দেশ করে। এবার 3 নম্বর যেটা আছে দেখো উত্তর মেরুবৃত্ত রেখা 63.5 ডিগ্রি উত্তর, নিরক্ষরেখার ঠিক উত্তর দিকে, মানে এইটা 63.5 ডিগ্রি নর্থ। উত্তর অক্ষাংশে অবস্থিত এটি আর্কটিক বলয়ের দক্ষিণ সীমা নির্দেশ করে। এবার 4 নম্বরে কি আছে দেখো দক্ষিণ মেরুবৃত্ত রেখা 63.5 ডিগ্রি দক্ষিণ, মানে এইটা। ঠিক আছে, এটা কি হচ্ছে নিরক্ষরেখার দক্ষিণ দিকে 63.5 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, এটি আন্টার্কটিক বলয়ের উত্তর সীমা নির্দেশ করে। এছাড়াও আর কি কি আছে, 90 ডিগ্রি নর্থ আছে, 90 ডিগ্রি সাউথ আছে, উত্তর মেরু, দক্ষিণ মেরু। ঠিক আছে, মিনিমাম 4টা দিয়েছি আমি। এবারে দেখে নাও নিচের সংক্ষেপে আবার দেওয়া আছে, সংক্ষেপটাও পড়তে পারো। এই সংক্ষেপে যেটা দেওয়া আছে টেবিল আকারে, এটাও দেখতে পারো। ঠিক আছে, এইবারে চলো পৃথিবীর দিন রাত্রি কিভাবে হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবী গোলাকার হওয়ায় সূর্যের আলো একই সাথে সম্পূর্ণ পৃথিবীতে পড়তে পারে না। পৃথিবীর আহ্নিক গতির অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে আবর্তন কারণে যে অংশটি সূর্যের সামনে আসে সেখানে দিন হয় এবং ঠিক তার বিপরীত অংশে আলো না পড়ে পৌঁছানো হয় রাত্রি হয়। অতএব দেখো এইখানে ছবিতে বোঝানো হয়েছে
এখানে সূর্য আছে, সূর্যের আলোটা কি এরকমভাবে সূর্যের আলোটা পড়ছে, তো পৃথিবীর এই সাইডটা সূর্যের থাকার জন্য কি এখানে দিন হচ্ছে, আর এর বিপরীত সাইডে এখানে কি হচ্ছে, রাত্রি হচ্ছে। ঠিক আছে, এটা কি জন্য হচ্ছে, এটা হচ্ছে আহ্নিক গতির জন্য হচ্ছে, মেন কারণটা মনে রাখবে, আহ্নিক গতির জন্য হচ্ছে এটা। এবার দেখো দিন রাত্রি হওয়ার প্রক্রিয়া পৃথিবীর আহ্নিক গতি কীভাবে হচ্ছে, দেখো 1 2 3 4 করে ছবি দিয়ে বোঝানো আছে। পৃথিবীর একটি অংশ সূর্যের সামনের দিকে আছে পৃথিবী ঘোরার ফলে, সেই অংশে কী হচ্ছে, দিন হচ্ছে। আর 2 নম্বরে দেখো পৃথিবী তার অক্ষের চারিদিকে আবর্তিত হতে থাকে। 3 নম্বরে কি অন্য অংশে সূর্যের সামনে আসে এবং আগের অংশটি পেছনে পৌঁছে যায়, মানে কি হচ্ছে, ঘোরার ফলে কি হচ্ছে, যে সাইডে সূর্যের আলো পড়ছে সেখানে দিন হচ্ছে, অন্যদিকে রাত্রি হচ্ছে। এর ফলে কি হয়, এরকম নিয়মিত হওয়ার ফলে কি হচ্ছে, আর ধরো এখানে এখন দিন আছে, 10 ঘন্টা পরে এখানে রাত্রি হচ্ছে, আবার যে জায়গায় রাত্রি ছিল সেখানে আবার দিন হচ্ছে। 3 নম্বর পয়েন্ট এটাই বলছে, অন্য অংশ সূর্যের সামনে আবার আসছে, আগের অংশটি পেছনে যাচ্ছে, অতএব যেটা সূর্যের সামনে আসছে সেখানে দিন হচ্ছে, বিপরীত দিকে রাত্রি হচ্ছে। 4 নম্বরে দেখো এইভাবে পৃথিবী অবিরাম ঘুরতে থাকে এবং দিন রাত্রির পালাবদল চলতে থাকে। ঠিক আছে, নিচে একটা সার কথা দেওয়া আছে, দেখো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে 24 ঘন্টায় একবার নিজের অক্ষের চারিদিকে ঘোরে। এই ঘূর্ণনের ফলে যে অংশ সূর্যের আলো পায় সেখানে দিন হয় এবং যে অংশ আলো পায় না সেখানে রাত্রি হয়। ঠিক আছে, এবারে দেখো নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়ার অধিবাসীরা আমেরিকানদের একদিনের আগে ইংরেজি নববর্ষ পালন করেন কেন? অস্ট্রেলিয়ার অধিবাসীরা আমেরিকানদের একদিন আগে ইংরেজি নববর্ষ পালন করে কেন? দেখে নাও ব্যাখ্যা, আন্তর্জাতিক তারিখ রেখা অনুযায়ী পৃথিবীর পূর্ব গোলার্ধের সময় পশ্চিম গোলার্ধের চেয়ে এগিয়ে থাকে। অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধে এবং আমেরিকা পশ্চিম গোলার্ধে অবস্থিত। এই না অস্ট্রেলিয়ার স্থানীয় সময় আমেরিকার থেকে অনেক এগিয়ে থাকে, তাই অস্ট্রেলিয়ায় নতুন বছর আগে শুরু হয়। ঠিক আছে, অস্ট্রেলিয়ার নতুন বছর এই কারণে আগে শুরু হয়। সময়ের পার্থক্য দেখে নাও, পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো অস্ট্রেলিয়ার সিডনিতে যখন 1 জানুয়ারি, তখন আমেরিকার নিউ ইয়র্কে 31 ডিসেম্বর 11টা বাজে। ঠিক আছে, অনেকটাই এগিয়ে থাকে, প্রায় একদিন সময়ের পার্থক্য হয়, এই জন্য হচ্ছে অস্ট্রেলিয়ার অধিবাসীরা আমেরিকানদের থেকে একদিন আগে ইংরেজি নববর্ষ পালন করে। কি জন্য, তাহলে মেন ওই যে ব্যাখ্যার 4টা কারণ দেওয়া আছে দেখে নাও। আন্তর্জাতিক তারিখ রেখা অনুযায়ী পৃথিবীর পূর্ব গোলার্ধের সময় পশ্চিম গোলার্ধের চেয়ে এগিয়ে থাকে, এইটা মেন কারণ, পশ্চিম গোলার্ধের চেয়ে পূর্ব গোলার্ধে এগিয়ে আছে। এবার অস্ট্রেলিয়া কোথায় অবস্থিত, অস্ট্রেলিয়া হচ্ছে পূর্ব গোলার্ধে অবস্থিত, অতএব অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে। আমেরিকা পশ্চিম গোলার্ধে অবস্থিত, আমেরিকা একদিন পিছিয়ে থাকবে। আর অস্ট্রেলিয়ার স্থানীয় সময় আমেরিকার থেকে অনেক এগিয়ে থাকে, তাই অস্ট্রেলিয়া নতুন বছর আগে পালন করে বা আগে শুরু হয়। ঠিক আছে, নিচে হচ্ছে কেন একদিন আগে ধাপে ধাপে দেওয়া আছে দেখে নাও। সূর্য পূর্ব দিকে উদয় হয় প্রথম আমরা, তাই পূর্ব গোলার্ধের দিন প্রথমে শুরু হয়। 2 নম্বরে পূর্ব গোলার্ধের দেশগুলিতে সময় পশ্চিম গোলার্ধের চেয়ে এগিয়ে থাকে। 3 নম্বরে অস্ট্রেলিয়ায় যখন 12টা বাজে এবং নতুন বছর শুরু হয়, তখন আমেরিকায় পুরনো দিন চলছে। 4 নম্বরে কি পৃথিবী নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হতে আছে। এইটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে, বুঝতে পেরেছি, আপাতত বুঝতে পেরেছি আশা করি। এবার 3 নম্বর প্রশ্নটি দেখে নিই চলো, বায়ু দূষণের 3টি কারণ লিখতে বলেছে। বায়ু দূষণের 3টি কারণ হলো, বায়ু দূষণ বলতে প্রধানত বোঝায় বায়ুমণ্ডলের ক্ষতিকারক ধোঁয়া, গ্যাস ও ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়াকে বোঝায়, যা মানব, প্রাণী ও পরিবেশের জন্য ক্ষতিকর। এবার 1 নম্বর পয়েন্টে দেখে নাও, কলকারখানা, ইটের ভাটা এবং তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও গ্যাস। পাশে 3টে ছবি দেওয়া আছে, দেখবে ছবিগুলো দেখে মনে রাখার চেষ্টা করবে, খুব সহজেই মনে থাকবে। 1 নম্বরে দেখো কলকারখানার চিমনি থেকে ধোঁয়া ও রাসায়নিক গ্যাস নির্গত হয়, ছবিতে দেখতে পাচ্ছ। 2 নম্বরে দেখো ইটের ভাটায় কয়লা, কাঠ ও অন্যান্য জ্বালানি পোড়ানোর ফলে ধোঁয়া তৈরি হচ্ছে। 3 নম্বরে দেখো তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোড়ানোর ফলে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ছাই ও ধোঁয়া বাতাসে মিশছে। ঠিক আছে, ফার্স্টের 1 নম্বর পয়েন্টটাই মনে রাখবে। ঠিক আছে, মেন যে হাইলাইটেড করে বা মোটা অক্ষরে পয়েন্টে লেখা আছে। 2 নম্বরে দেখো যানবাহন ও গাড়ি থেকে নির্গত ক্ষতিকারক কার্বন মনোক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, ছবিতে দেখতে পাচ্ছ। বিভিন্ন গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, যার মধ্যে কি থাকছে, কার্বন মনোক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। সেটাই ডিসকাস করে লেখা আছে, দেখো যানবাহন ইঞ্জিন থেকে কার্বন মনোক্সাইড, যাকে সিও বলা হয়, যার সাংকেতিক নাম, নির্গত হয়। ডিজেল ও পেট্রোল পোড়ানোর ফলে সালফার ডাইঅক্সাইড, SO2, যার সাংকেতিক নাম, নাইট্রোজেন অক্সাইড, NOx, অর্থাৎ নাইট্রোজেনের বিভিন্ন যে অক্সাইডগুলো আছে ইত্যাদি ক্ষতিকারক গ্যাস বাতাসে মিশে যায়।
এগুলি হচ্ছে মানুষের শ্বাসতন্ত্রের ক্ষতি করে এবং নানান রোগের কারণ হয়। ঠিক আছে? এবার ৩ নম্বর দেখে নাও, গাছপালা বা অরণ্য ধ্বংস করা এবং আবর্জনা বা প্লাস্টিক পোড়ানোর ফলে বাতাসে কার্বন কণার পরিমাণ বৃদ্ধি। গাছপালা কাটা হলে প্রাকৃতিকভাবে বাতাসে পরিশোধনের ক্ষমতা কমে যায়। কারণ গাছ হচ্ছে বাতাসকে পরিশুদ্ধ রাখে। কারণ গাছ শ্বাস-প্রশ্বাসের সময় কী করে? বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নেয় আর অক্সিজেন ত্যাগ করে। সেটা গাছ কেটে ফেলার ফলে কী হচ্ছে? বাতাস পরিশোধন হচ্ছে না। ২ নম্বর হচ্ছে আবর্জনা ও প্লাস্টিক পোড়ালে বিষাক্ত গ্যাস ও কার্বন কণা বাতাসে মিশে যায়। ৩ নম্বরে কী হচ্ছে দেখো, এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত করে। আর বায়ু দূষণের ফলে কী হয়? নিচে একটা পরিণাম দেওয়া আছে, দেখে নাও। তা যদিও প্রশ্নে নেই, তবুও দেওয়া আছে। বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের রোগ, চক্ষু জ্বালা, মাথা ব্যথা, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা থাকে। এটা কিন্তু ফলাফল, বায়ু দূষণের ফলাফল। কিন্তু কোশ্চেনে যেটা জিজ্ঞেস করেছে বায়ু দূষণের কারণ। ঠিক আছে? সেগুলোই ৩টা পয়েন্ট লিখবে। এবারে দেখো, তোমার ঘরে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করবে? এই যে বিকল্প প্রশ্ন বা অথবা যে প্রশ্নটি আছে। ঘরের ভেতরে বায়ু দূষণ আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে, তাই কিছু সহজ উপায় মেনে চললে আমরা ঘরের বায়ু দূষণ রোধ করতে পারি। ১ নম্বরে দেখো, পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করো। রান্নার জন্য পরিবেশ বান্ধব জ্বালানি যেমন এলপিজি ব্যবহার করতে হবে। যেখানে ধোঁয়া কম হয়, ঘর পরিচ্ছন্ন থাকে, স্বাস্থ্যের ক্ষতি কম হয়, পরিবেশ সুরক্ষিত থাকে। ঠিক আছে? ২ নম্বর দেখো, পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখো। ঘরে হচ্ছে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। ফলে ঘর কি হচ্ছে? সতেজ থাকছে, দূষিত বাতাস বেরিয়ে যাচ্ছে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা কম হয়, জীবাণু ও দুর্গন্ধ কমে। ৩ নম্বরে দেখো, ঘরের ভিতরে ধূমপান বর্জন করতে হবে। ঘরের ভিতরে ধূমপান করলে বাতাস দূষিত হয় এবং পরিবেশের সবাই ক্ষতিগ্রস্ত হয়। তাই কি করতে হবে? ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। বৃদ্ধদের জন্য, সরি, এটা বুদ্ধদের বা বন্ধুদের হয়ে গেছে, এটা বৃদ্ধদের হবে। ঠিক আছে? এখানে এটা হচ্ছে বৃদ্ধদের হবে। বৃদ্ধদের জন্য খুবই ক্ষতিকর। কাশি, হাঁপানি, ফুসফুসের রোগ হয়। ঘরকে দূষণমুক্ত রাখতে হবে এর জন্য। তাহলে ৩ নম্বর পয়েন্ট হচ্ছে, মেন পয়েন্টটাই মনে রাখবে, ঘরের ভেতরে ধূমপান বর্জন করতে হবে। ৪ নম্বরে কি, টবে ইনডোর প্ল্যান্ট বা গাছ লাগাতে হবে। অর্থাৎ যেগুলো বাড়ির ভেতরে যেসব গাছ বেঁচে থাকে, সেরকম গাছ, বা যাকে ইংলিশে বলছি ইনডোর প্ল্যান্ট, সেসব গাছ লাগাতে হবে। ঘরের ভেতরে টবে গাছ লাগালে বাতাস বিশুদ্ধ থাকে। কি হয় এর ফলে? গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন দেয়। বাতাস বিশুদ্ধ সতেজ থাকে। মানসিক শান্তি বৃদ্ধি করে, ঘরের সৌন্দর্য বাড়ায়। ঠিক আছে? এবারে দেখো, নেক্সট কোশ্চেন যেটা আছে, ৪ নম্বর কোশ্চেন, ৪ দাগের কোশ্চেন। বিভিন্ন ধরনের মানচিত্র কি কি? ব্যবহারের উদ্দেশ্য, বিষয়ের উপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। এই ৩ ধরনের মানচিত্র হলো, একটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র, একটা হচ্ছে রাজনৈতিক মানচিত্র, একটা থিমেটিক বা বিষয়ভিত্তিক মানচিত্র। ঠিক আছে? এখানে কি হবে? এখানে একটা বিষয় হবে কিন্তু, বিষয়ভিত্তিক। এখানে একটা বিষয় হবে কিন্তু, বিষয়ের বানানটা ভুল হয়ে গেছে। বিষয়ভিত্তিক মানচিত্র। ঠিক আছে? ১ নম্বরে দেখো, প্রাকৃতিক মানচিত্র। কি লেখা আছে দেখো, এতে পৃথিবীর প্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন ভূপ্রকৃতি, পর্বত, নদী, হ্রদ, বন, সমুদ্র ইত্যাদি প্রদর্শন করা হয়। নিচে একটা ছবি দেওয়া আছে দেখো, ভারতের প্রাকৃতিক মানচিত্রের। এর প্রাকৃতিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হয়। ভূপ্রকৃতি, নদী, পাহাড়, জলাশয় ইত্যাদি দেখায়। সাধারণত রঙের সাহায্যে উচ্চতা, গভীরতা দেখানো হয়। ঠিক আছে? এবার ২ নম্বরে দেখো, রাজনৈতিক মানচিত্র। এতে দেশ, রাজ্য, সীমানা, রাজধানী, প্রধান শহর ইত্যাদি রাজনৈতিক বৈশিষ্ট্য দেখানো হয়ে থাকে। উদাহরণ কি? ভারতের রাজনৈতিক মানচিত্রের উদাহরণ। এবারে বৈশিষ্ট্য কি আছে? দেশ, রাজ্য, সীমানা, প্রশাসনিক বিভাগ দেখানো হয়। ছবি দেওয়া আছে দেখো। রাজধানী, প্রধান শহর, যোগাযোগ ব্যবস্থা চিহ্নিত করা হয়। ৩ নম্বর হচ্ছে, সাধারণত সীমানা নামকরণকে গুরুত্ব দেয়। ঠিক আছে? বিভিন্ন রাজ্যের নাম, তাদের রাজধানীর নাম, দেশের সীমানা, রাজ্যের সীমানা etcetera দেখানো হয়ে থাকে। এটা হচ্ছে রাজনৈতিক মানচিত্র। প্রাকৃতিকের কেবলমাত্র প্রাকৃতিক পরিবেশ, বন, পর্বত, ভূপ্রকৃতি, নদ-নদী, সমুদ্র etcetera। এবার ৩ নম্বরে থিমেটিক বা বিষয়ভিত্তিক মানচিত্র কি? এতে কোনো নির্দিষ্ট বিষয় বা তথ্য, যেমন জলবায়ুর তথ্য হতে পারে,
জনসংখ্যা তথ্য হতে পারে, মৃত্তিকা তথ্য হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, খনিজ হতে পারে, শিল্প হতে পারে, ইত্যাদি বিষয়ভিত্তিক তথ্য উপস্থাপন করা হয়। যেমন উদাহরণ কি দেওয়া আছে, ভারতের বার্ষিক বৃষ্টিপাতের মানচিত্র। ছবিতে দেখতে পাচ্ছ কোথায় 400 বেশি বেশি বৃষ্টিপাত হয়, 400 সেন্টিমিটার বেশি। ইন্ডেক্স দিয়ে দেওয়া আছে রঙের সাহায্যে। কোথাও হচ্ছে দেখো তার চেয়ে হালকা রঙে 400 থেকে 1000 হয়, তার চেয়ে গাঢ় রঙে হচ্ছে 1000 থেকে 2000 হয়, তার চেয়ে আরো নীল রঙে হচ্ছে দেখো 2000 থেকে 4000 হচ্ছে, 4000-এর উপরে বৃষ্টিপাত কোথায় হচ্ছে। ঠিক আছে, এগুলো ইন্ডিসের সাহায্যে দেওয়া হয়েছে। বৈশিষ্ট্যকে কোন নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য উপস্থাপন করে। তথ্য বিশ্লেষণের জন্য বিভিন্ন প্রতীকী, রং, চিত্র ব্যবহার করা হয়, যেমন জলবায়ু মানচিত্র, জনসংখ্যা মানচিত্র ইত্যাদি। এই যে বাক্সের মধ্যে ইন্ডেক্স গুলা দেওয়া আছে দেখেছো তো, কালার দিয়ে কালার দিয়ে এরকম ভাবে বোঝানো থাকে এই মানচিত্রগুলো। তাহলে সারসংক্ষেপে দেখো নিচে একটা দেওয়া আছে, মানচিত্রকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র, যেখানে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি দেখানো হয়ে থাকে। সে সব মানচিত্রই ইন্ডেক্সের সাথে দেখানো হয়ে থাকে, ঠিক আছে। রাজনৈতিক মানচিত্র হচ্ছে প্রশাসনিক বিভাগ সীমানা, কোনটা ডট ডট বিন্দু দিয়ে, কোনটা ডট ডট রেখা দিয়ে হতে পারে। রাজধানীগুলোকে একটু বড় সাইজের ডট একটা বিন্দুতে দেখানো হয়ে থাকে, ছবিতে দেখতে পাচ্ছ। আর একটা হচ্ছে থিমেটিক মানচিত্র, নির্দিষ্ট বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়ে থাকে। এবারে চলো অথবার প্রশ্ন যেটা আছে দেখে নিই। মানচিত্রের প্রধান উপাদান কি কি? একটি আদর্শ মানচিত্রের প্রধান উপাদানগুলি হলো শিরোনাম, দিক নির্দেশক, স্কেল, সূচক বা যাকে সংকেত চিহ্ন বলা হয়, এবং স্থানাঙ্ক। এখানে কিন্তু একটা উময়ক হবে, ঠিক আছে, আর একটা কাটা যাবে। এবার দেখো 1 নম্বরে দেওয়া আছে, দেখো মানচিত্রের শিরোনাম, বাম দিকে দেখো মানচিত্রের শিরোনাম ব্র্যাকেটে টাইটেল লেখা আছে। মানচিত্রের উপরে উপযুক্ত স্থানে মানচিত্রের বিষয়বস্তু সংক্ষেপে লেখা থাকে, যাকে শিরোনাম বলছে, ঠিক আছে। এর উদাহরণ কি? ভারতের প্রাকৃতিক মানচিত্র। এখানে দেখো দেওয়া আছে, দেখো এটা দেখো ভারতের প্রাকৃতিক মানচিত্র, এটা হচ্ছে শিরোনাম, ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। এবার 2 নম্বরে দেখো, 2 নম্বরে দেখো এখানে দেওয়া আছে দিক নির্দেশক বা উত্তর রেখা, যাকে ডিরেকশন বলছে। এটা কি? মানচিত্রের দিক নির্দেশক করার জন্য উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম নির্দেশ করানোর জন্য সাধারণত উত্তর দিকে উপরে দেখানো হয়ে থাকে। এইটা হচ্ছে দিক নির্দেশক, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ দেওয়া আছে, ঠিক আছে। এটা একটা থাকে মানচিত্রে একটা উপাদান। 3 নম্বরে দেখো স্কেল দেওয়া আছে। স্কেল কি? মানচিত্রের দূরত্বকে বাস্তব দূরত্বের সাথে তুলনা করার জন্য স্কেল ব্যবহার করা হয়ে থাকে। একটা কোশ্চেন ছিল প্রথমের দিকে, শর্ট কোশ্চেন দেখবে, যে 5 সেন্টিমিটার কত দেখানো হচ্ছে, 25 কিলোমিটার দেখানো হচ্ছে মানচিত্র। তাহলে সেরকম টাইপের একটা স্কেল থাকে। এখানে যেমন দেওয়া আছে 1 সেন্টিমিটারে 250 কিলোমিটার দেখানো হচ্ছে। ওইখানে কোশ্চেনে যেটা ছিল 1 সেন্টিমিটারে 5 কিলোমিটার দেখানো হয়েছে, ঠিক আছে। এরকম স্কেল থাকে, অর্থাৎ মানচিত্রের ডিস্টেন্স কতটায়, ভূমিভাগের ডিস্টেন্স কতটা দেখানো হয়েছে অরিজিনালি। মানে মানচিত্রে ধরো 1 সেন্টিমিটারে ভূমিভাগ এখানে 250 কিলোমিটার দেখিয়ে দেওয়া হয়েছে। নয়তো তো মানচিত্র ছোট আকারে গোটা পৃথিবীর মানচিত্রকে আঁকা সম্ভব হতো না, বা গোটা ভারতবর্ষের মানচিত্রকে আঁকা সম্ভব হতো না, ঠিক আছে। এই জন্য স্কেলের ব্যবহার করা হয়ে থাকে। এবার 4 নম্বরে যেটা আছে দেখো, সূচক বা সংকেত চিহ্ন, যাকে লিজেন্ড বলা হচ্ছে, বা কি বলা হচ্ছে, বা ইন্ডেক্সও বলে অনেকে। সেটা কি? মানচিত্রে বিভিন্ন চিহ্ন, রং ব্যবহার করা হয় বিভিন্ন বিষয়বস্তুকে বোঝানো। এই চিহ্নগুলির ব্যাখ্যাই হলো সূচক বা সংকেত চিহ্ন, ঠিক আছে। এখানে সূচক বা সংকেত চিহ্ন দেওয়া নেই, তবে এখানে রঙের ব্যবহার করা হয়েছে। এছাড়া সূচক বা সংকেত চিহ্ন যেমন নদীকে দেখানো হয়েছে, এইগুলা হচ্ছে নদী। এই যে ব্লু কালারের নদী দেখানো হয়েছে, এখানে ব্লু কালারের নদী লেখা আছে তো, ব্লু কালারের নদী দেখানো হয়েছে। এই গ্রে কালারের পাহাড় দেখানো হয়েছে, এই গ্রে রঙে যেখানে যেগুলো আছে দেখো পাহাড়। এবারে হ্রদ হচ্ছে এরকম গোল টাইপের ব্লু রঙের দেখতে হ্রদ। কোথায় কোথাও আছে দেখো, হ্যাঁ এরকম জায়গায় একটা আছে, বিভিন্ন জায়গায় আছে, এগুলাই আছে ছোট ছোট। এবারে দেখো এই ডট 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 দিয়ে আন্তর্জাতিক সীমানা দেখানো হয়েছে, এগুলো আন্তর্জাতিক সীমানা, ঠিক আছে, এগুলো আন্তর্জাতিক সীমানা। এবার দেখো রাজ্য সীমানা দেওয়া আছে, এটা আন্তর্জাতিক সীমানা। এগুলা দেখো রাজ্য সীমানা দেওয়া আছে, ঠিক আছে।
রাজ্যের সীমানাকে এরকম আকার লেখা হয়েছে। এগুলো হচ্ছে ইন্ডেক্স বা সূচক বা সাংকেতিক চিহ্ন। 5 নম্বরে যেটা আছে দেখে নাও, স্থানাঙ্ক, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। পৃথিবীর যে কোনো স্থানে অবস্থান নির্ণয়ের জন্য মানচিত্রের চারিদিকে অক্ষাংশ উত্তর দক্ষিণ, দ্রাঘিমাংশ পূর্ব পশ্চিমে দেখানো হয়, এবং 24 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 84 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। এখানকার উদাহরণ দেওয়া আছে দেখো, এই যে ওপরে যেগুলো দেখানো থাকে যে 68 ডিগ্রি পূর্ব, 76 ডিগ্রি পূর্ব, 84 ডিগ্রি পূর্ব, 92 ডিগ্রি, 100 ডিগ্রি পূর্ব, আবার এখানে 12 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, 28 ডিগ্রি উত্তর। এগুলো কি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অংশের একটা ম্যাপকে আঁকা হয়ে থাকে। ঠিক আছে, এবার নিচে একটা কোণের সারসংক্ষেপ লেখা আছে দেখো এখানে, এই 5টি উপাদানে একটি মানচিত্রকে সম্পূর্ণ ব্যবহারযোগ্য করে তোলা হয়। ঠিক আছে, এবার চলো নেক্সট কোশ্চেন। 7 দাগে দেখে নাও যে সমস্ত প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 1 নম্বরে দেখো, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন? এই কোশ্চেনটা পড়েছো আগেও। তাও দেখে নাও, পৃথিবীর সব জায়গায় বায়ুর তাপমাত্রা এক না হওয়ার প্রধান কারণগুলি হলো, অক্ষাংশের একটা পার্থক্য আছে, উচ্চতা আছে, জল ও স্থলের বন্টন আছে, এবং দিন রাত্রির দৈর্ঘ্য আছে। এবারে 1 নম্বরে দেখে নাও অক্ষাংশের পার্থক্য। এইখানে বাম দিকে, নিরক্ষরেখার সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে সেখানে তাপমাত্রা বেশি হয়, কিন্তু মেরুর দিকে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। এখানে কি হচ্ছে, এখানে যদি সূর্যটা থাকে, এখানে যদি সূর্যটা থাকে, এই জায়গায় সূর্যটা আছে, কি হচ্ছে, এইটা হচ্ছে কি নিরক্ষরেখা। সূর্য যদি এখান থেকে নিরক্ষরেখায় কি হচ্ছে, সোজাসুজি বা লম্বভাবে কিরণটা আসছে, কিন্তু এইখান থেকে যখন মেরুতে আসছে, এখানে আসছে, কি হচ্ছে, কোণাকুণি হয়ে তির্যকভাবে আসছে, এই যে মেরুতে আসছে। ঠিক আছে, তাহলে কি হবে, যেখানে লম্বভাবে সোজাসুজি পড়ছে এখানে তাপমাত্রাটা বেশি হবে নিশ্চয়ই, এই জায়গায়, এই জায়গায় তাপমাত্রা নিশ্চয়ই বেশি হবে, আর এই জায়গায় কি হবে, এই জায়গায় তাপমাত্রা নিশ্চয়ই কম হবে। সেটাই বলতে চেয়েছে। ঠিক আছে, এবারে দেখো 2 নম্বরে দেখো উচ্চতা আছে। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে দেখো উচ্চতা আছে। উচ্চতা, সমুদ্রপৃষ্ঠ থেকে যত উঁচুতে ওঠা যায়, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। উপরের দিকে উঠলে তাপমাত্রা কমবে, কারণ উপরে বরফ থাকে, দেখবে পর্বতের উপরে, এই কারণেই। এবার 3 নম্বরে দেখো জল ও স্থলের বন্টন। জলভাগ দেরিতে উত্তপ্ত হয় ও দেরিতে শীতল হয়, কিন্তু স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় এবং দ্রুত শীতল হয়। এই জন্য যে তাপমাত্রা পার্থক্য দেখা যায়। 4 নম্বরে দেখো দিন রাত্রির দৈর্ঘ্য। যেখানে দিনের দৈর্ঘ্য বড় সেখানে ভূপৃষ্ঠ তাপ বেশি গ্রহণ করার সুযোগ পায় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়, আর যেখানে হচ্ছে দিনের দৈর্ঘ্য কম সেখানে ভূপৃষ্ঠ কম উত্তপ্ত হয়। উদাহরণ কি, শীতকালে যেটা হয়ে থাকে, শীতকালে দিনের দৈর্ঘ্য কম, তাই ভূপৃষ্ঠ কম উত্তপ্ত হয়, কিন্তু গরমকালে দিনের দৈর্ঘ্য বেশি হয়, ভূপৃষ্ঠ বেশি উত্তপ্ত হয়। এবার নিচে একটা সারসংক্ষেপ দেওয়া আছে দেখে নাও। অক্ষাংশের পার্থক্য ছোট করে লেখা আছে, উচ্চতা, জলস্থলের বন্টন, দিন রাত্রির দৈর্ঘ্য। ঠিক আছে, এইসব কারণে বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থান ও পরিবেশগত পার্থক্যের কারণে বায়ুর তাপমাত্রা এরকম হয় না, একই রকম হয় না। ঠিক আছে, ভালো করে দেখবে, প্রশ্নটা ছবি এঁকে বোঝানো আছে। এর অথবা বা বিকল্প যে প্রশ্নটি আছে এখানে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করতে বলেছি। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার 3টি পদ্ধতি আছে। একটা হচ্ছে বায়ুমণ্ডল প্রধানত 3টি পদ্ধতিতে উত্তপ্ত হয়, নিচে পদ্ধতিগুলি আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে দেখো বিকিরণ পদ্ধতি, বা যাকে রেডিয়েশন বলছে ইংলিশে। সূর্য থেকে আগত তাপ তরঙ্গ আকারে মহাশূন্যে পার হয়ে পৃথিবীতে আসে। এই তাপটা কি হচ্ছে, মহাশূন্য পার হয়ে তরঙ্গ আকারে পৃথিবীতে এইভাবে আসছে। এরপরে কি হচ্ছে, এই সূর্য কিরণ সরাসরি বায়ুমণ্ডলকে বেশি উত্তপ্ত না করে প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। বায়ুমণ্ডলকে উত্তপ্ত করার আগে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। পরে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ দীর্ঘ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে ফিরে যাওয়ার সময় বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস ধূলিকণা দ্বারা শোষিত হয় এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, তারপরে কি হচ্ছে, অতিরিক্ত তাপটা কি হচ্ছে, দীর্ঘ তরঙ্গরূপে ফিরে গিয়ে বায়ুমণ্ডলে বিভিন্ন ধূলিকণা, গ্যাস, এই ছোট ছোট কণাগুলো যে আছে দেখো, ধূলিকণা গ্যাসের সঙ্গে কি হচ্ছে, বিক্রিয়া, সত্যি ধূলিকণা গ্যাসের সঙ্গে হচ্ছে শোষিত করছে এই তাপটা, দিয়ে হচ্ছে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। 2 নম্বর পয়েন্ট দেখো পরিবহন পদ্ধতি বা কন্ডাকশন যাকে বলছি। সূর্যকিরণ দ্বারা ভূপৃষ্ঠ প্রথমে উত্তপ্ত হয়, এরপর ভূপৃষ্ঠের সংস্পর্শে থাকা বিভিন্ন সর্বনিম্ন স্তরটি উত্তপ্ত হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের সংলগ্ন যে স্তরটি আছে, প্রথমে কি আছে, ট্রপোস্ফিয়ার।
এবারে দেখো, এই প্রক্রিয়াটি পরিবহন পদ্ধতি বলা হচ্ছে এই প্রক্রিয়াটিকে। এবার 3 নম্বরে যেটা আছে পরিচালন পদ্ধতি বা যাকে কনভেকশন বলছে। ভূপৃষ্ঠের সংস্পর্শে থাকা বায়ু উত্তপ্ত হলে তা হালকা হয়ে সোজা উপরের দিকে উঠে যায়। ছবিতে দেওয়া আছে দেখো, ভূপৃষ্ঠের সংলগ্ন যে বায়ুর স্তরটা থাকে সেখানকার বায়ু উত্তপ্ত হলে কি হচ্ছে, সোজা উপরে উঠে যায়। এবার উপরে ওঠার ফলে কি হচ্ছে, শীতল ও ভারী বায়ু তখন কি হচ্ছে, শূন্যস্থান পূরণ করার জন্য নিচে নেমে আসে। এই শীতল বায়ু আবার উত্তপ্ত হয়ে আবার উপরে ওঠে। এইভাবে চক্রাকারে বায়ুর ওঠানামা করার মাধ্যমে সমগ্র বায়ুমণ্ডল উত্তপ্ত হতে থাকে। মানে প্রথমে যে নিচে যে বায়ুটা আছে সেটা উত্তপ্ত হলো, উত্তপ্ত হলে হালকা হলে কি হচ্ছে, উপরে উঠে যাচ্ছে। আর উপরে শীতল বায়ু কি হচ্ছে, ভারী হওয়ার জন্য নিচে নেমে আসছে এই শূন্যস্থানটা যেখানে হয়ে গেল পূরণ করার জন্য। এইভাবে চক্রাকার ক্রমশ হতে থাকে এবং পুরো বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয়। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে। যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানিয়ে, আবার বুঝিয়ে দেবো। তাহলে নিচে দেখো স্টার মার্ক দিয়ে লেখা আছে দেখো, এই 3টি পদ্ধতিতে বিকিরণ, পরিবহন ও পরিচালন বায়ুমণ্ডলকে ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং পৃথিবীর জীবমাত্রার বা জীবনমাত্রার হচ্ছে উপযোগী পরিবেশ বজায় থাকে। এবারে 2 নম্বর প্রশ্ন যেটা আছে দেখে নেই চলো। ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি বর্ণনা দিতে বলছি। ভারতের উত্তরের নদী গঠিত বিশাল সমভূমি অঞ্চলটি সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এবং এদের উপনদীগুলির পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী সমভূমিকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে কি, ভাবর। ভাবর কাকে বলছে, পাশের ছবি দেওয়া আছে দেখো। হিমালয়ের পাদদেশে নুড়ি, পাথর, কাঁকর জমে যে সছিদ্র সংকীর্ণ ভূমিরূপ গঠিত হয়েছে তাকে ভাবর বলে। এখানে ছোট ছোট নদীগুলি মাটির নিচে অদৃশ্য হয়েছে। ঠিক আছে। 2 নম্বরে যেটা আছে দেখো, তরাই। তরাই কাকে বলছে, ভাবরের দক্ষিণে অবস্থিত, মানে ভাবর অঞ্চলের দক্ষিণ দিকে অবস্থিত স্যাঁতসেঁতে জলাভূমিযুক্ত এবং ঘন বনভূমিবৃত অঞ্চলকে তরাই বলছে। অদৃশ্য নদীগুলি এখানে আবার পৃষ্ঠে ফিরে আসে। ঠিক আছে, মানে কি, পর্বত থেকে নদীগুলো উৎপত্তি হলো, হয়ে যখন এই অঞ্চলে এলো, এখানে কি যে সচ্ছিদ্র বড় বড় বোল্ডার আছে, এই জল এই বোল্ডারের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে যায়, যেটা মনে হয় কি ভূপৃষ্ঠে অদৃশ্য হয়ে গেছে। ঠিক তারপরে এই পর্বতের পাদদেশ থেকে আরেকটু এগিয়ে এলে, মানে পর্বত এইখানে, তার পাদদেশে তো আমরা ভাবর দেখলাম, তা থেকে একটু এগিয়ে এলে কি পাবো, 2 নম্বরে তরাই পাচ্ছি। যেখানে কি হচ্ছে, যেটা ভারতের ভাবরের দক্ষিণে অবস্থিত। এখানে নদীগুলো আবার কি হচ্ছে, এই পাথরগুলো বা নুড়ি পাথরগুলো পেরিয়ে নদীগুলোকে আবার পুনরায় দেখা যাচ্ছে। ঠিক আছে। এবার 3 নম্বরে কি আছে, ভাঙর। সমভূমির অপেক্ষাকৃত প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত উচ্চ অংশকে ভাঙর বলা হচ্ছে। এই অঞ্চলে বন্যার আওতা মুক্ত, এখানে বন্যা হয় না খুব একটা। এবারে খাদার। খাদার কি, নদী তীরবর্তী নিচু, উর্বর এবং নবীন নবীন পলিমাটি সমৃদ্ধ অঞ্চলকে খাদার বলা হচ্ছে। প্রতি বছর বন্যার ফলে এখানে নতুন পলি সঞ্চিত হয়। পাঞ্জাবে একে বেড বলছে। মানে নদীর একদম উপকূলে যে সমস্ত সমভূমিগুলো আছে সেগুলোকে অপেক্ষাকৃত নিচু কিন্তু উর্বর, কারণ প্রত্যেক বছর বন্যায় পলি সঞ্চিত হয়, এগুলোকে কি বলছে, খাদার বলছে। যাকে পাঞ্জাবে আর একটা নামে ডাকা হয়, বেড নামে ডাকা হয়। ঠিক আছে, মনে রাখবে। এবার 5 নম্বরে দেখো, ডেল্টা বা বদ্বীপ অঞ্চল। সমভূমির পূর্ব প্রান্তে, বিশেষভাবে পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের পলি জমে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল গঠিত হয়েছে। সেটা কি, সুন্দরবন অঞ্চল। এর সারাংশটা কি দেওয়া আছে দেখে নাও নিচে। ভাবর, তরাই, ভাঙর, খাদার এবং ডেল্টা বা যাকে বদ্বীপ বলছি বাংলায়, এই 5টি প্রধান ভূপ্রাকৃতিক এককের মাধ্যমে হচ্ছে উত্তরের নদীগঠিত সমভূমি গঠিত। এদের গঠন, মাটি, উচ্চতা ও বন্যার প্রভাবে তারতম্যের কারণে এই বৈচিত্র্যময় ভূপ্রাকৃতির সৃষ্টি হয়েছে। ঠিক আছে। এবারে দেখো এর অথবা বা বিকল্প যে প্রশ্নটি আছে, হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীগুলির নাম লেখো ও যে কোনো একটি ভূপ্রকৃতি বর্ণনা করো। হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীগুলি হলো, উত্তর থেকে দক্ষিণে প্রস্থ বরাবর হিমালয় পর্বতমালাকে মূলত 3টি প্রধান সমান্তরাল পর্বতশ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে হিমাদ্রি বা উচ্চ হিমালয়, একটা হচ্ছে 2 নম্বরে হচ্ছে দেখো হিমাচল বা মধ্য হিমালয়, 3 নম্বরে দেখো শিবালিক বা বহি হিমালয়। পাশের ছবিতে দেওয়া আছে দেখো, এখানে হিমাদ্রি বা উচ্চ হিমালয়ের সর্বোচ্চ শিখরগুলো যেখানে অবস্থিত, তার থেকে ঠিক নিচে নেমে এলেই হিমাচল বা মধ্য হিমালয়। এবং উচ্চতা কতটা দেওয়া আছে দেখো, 3700 থেকে 4500 মিটার। তার চেয়ে নেমে এলে শিবালিক বা বহি হিমালয়, যেটা দেখো 9,900 থেকে 1100 মিটার।
এবারে দেখো যে কোনো একটা আলোচনা করতে বলেছে। হিমাদ্রি বা উচ্চ হিমালয়ের ভূপ্রকৃতিটা দেখে নিই চলো। 1 নম্বরে উচ্চতা অবস্থান। এটি হিমালয়ের সবচেয়ে উত্তরের এবং সর্বোচ্চ পর্বতমালা। এই অংশে পর্বতগুলি গড় উচ্চতা 6000 মিটারেরও বেশি। বরফে ঢাকা উঁচু ও দুর্গম পর্বতশ্রেণী এখানে। 2 নম্বরে দেখো প্রধান পর্বতশৃঙ্গ। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8848.86 মিটার, এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8586 মিটার, এই পর্বতশ্রেণীতেই অবস্থিত। এবার 3 নম্বরে দেখো চির তুষারাবৃত অবস্থা। উচ্চতা অত্যাধিক হওয়ার কারণে এই শৃঙ্গগুলি সারা বছরই বরফে ঢাকা থাকে। এখান থেকেই গঙ্গোত্রী, যমুনোত্রীর মতো বিখ্যাত হিমবাহগুলি উৎপত্তি হয়েছে। ঠিক আছে। আর ভারতের মানচিত্রে এখানে একটা অবস্থান দেখানো হয়েছে দেখো। হিমাদ্রি বা উচ্চ হিমালয়, এই যে গ্রিন রঙে সবুজ রঙে যে দুটো দাগ, এখানে হিমাদ্রি বা উচ্চ হিমালয়টা অবস্থিত। ঠিক আছে। সারসংক্ষেপে একটা নিচে দেওয়া আছে দেখো। হিমাদ্রি বা উচ্চ হিমালয় হলো হিমালয়ের সবচেয়ে উত্তরের সবচেয়ে উঁচু চিরতুষারাবৃত পর্বতমালা। এখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। এখান থেকেই বহু গুরুত্বপূর্ণ হিমবাহ নদীর উৎপত্তি হয়েছে। তাহলে মেইনলি প্রশ্ন অনুসারে এই 3টা পয়েন্ট লিখবে। হিমালয়ের আমার হচ্ছে সমান্তরাল পর্বতশ্রেণীগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এবার যে কোনো একটা লিখতে বলছে, এই 3টা লিখবে। 1 নম্বরে উচ্চতা অবস্থান, প্রধান পর্বতশ্রেণী, চিরতুষারাবৃত অবস্থা, হিমাদ্রি বা উচ্চ হিমালয়ের ভূপ্রকৃতি, এই 3টা। ঠিক আছে। এবারে চলো নেক্সট 3 থেকে যে প্রশ্নটি আছে, কি ধরনের প্রাকৃতিক পরিবেশ ধান চাষের জন্য অনুকূল? ধান চাষের অনুকূল পরিবেশ দেখে নাও। এগুলো জাস্ট পড়ার প্রশ্ন, মুখস্থ করে নেবে। উষ্ণতা কি ধান চাষের জন্য গড়ে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়? মনে রাখবে। 2 নম্বরে বৃষ্টিপাত। এটি একটি জলপ্রিয় ফসল। বার্ষিক 100 থেকে 200 সেমি প্রচুর বৃষ্টিপাত ধান চাষের জন্য আদর্শ। এই কারণে হচ্ছে বর্ষাকালে মেনলি ধান চাষ করা হয় আমাদের ভারতে। 3 নম্বরে কি মৃত্তিকা কি নদীর অববাহিকার উর্বর পলিমাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি, যা জল ধরে রাখতে পারে, ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী। মানে নদীর তীরবর্তী উর্বর পলিমাটিটাই সবচেয়ে উপযোগী। 4 নম্বরে হচ্ছে ভূমি। জমিতে জল জমে থাকা প্রয়োজন, তাই সমতল নদী, উপত্যকা বা প্লাবনভূমি ধান চাষের জন্য শ্রেষ্ঠ। পার্বত্য অঞ্চলে ধাপ চাষের মাধ্যমেও ধান চাষ করা হয়ে থাকে। ঠিক আছে। এবার ধান উৎপাদক 4টি ভারতের রাজ্য কি কি আছে দেখে নাও। পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের প্রথম, উত্তরপ্রদেশ 2 নম্বরে আছে, 3 নম্বরে পাঞ্জাব আছে, 4 নম্বরে অন্ধ্রপ্রদেশ আছে। 4টি প্রধান রাজ্য। ঠিক আছে। এবারে দেখো এর অথবা বা বিকল্পের যে প্রশ্নটি আছে, ভারতে উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ দিতে বলেছে। ভারতে উৎপাদিত ফসল প্রধানত 4 ভাগে ভাগ করা যায় ব্যবহার ও বৈশিষ্ট্য অনুযায়ী। 1 নম্বরে দেখো খাদ্য ফসল। মানুষের প্রধান খাদ্য হিসেবে কি ব্যবহৃত হয়? উদাহরণ ধান, গম আর ভুট্টা, এই 3টা প্রধান খাদ্য ফসল। 1 নম্বর তাহলে নাম কি উৎপাদিত ফসলের? খাদ্য ফসল, যা মানুষের প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কি কি? উদাহরণ মনে রাখবে ধান, গম আর ভুট্টা। 2 নম্বরে আছে দেখো তন্তু জাতীয় ফসল। সুতো বা আঁশ তৈরির জন্য চাষ করা হয়ে থাকে। কি কি উদাহরণ হতে পারে? পাট হতে পারে একটা, একটা তুলো বা যাকে কার্পাস বলি হয়ে থাকে। 3 নম্বরে আছে কি ফসলের শ্রেণীবিভাগ? পানীয় ফসল একটা হয়, পানীয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ কি হবে? চা হতে পারে আর কফি হতে পারে। ঠিক আছে। এবার 4 নম্বরে যেটা আছে অর্থকারী বা বাগিচা ফসল আছে, যা সরাসরি বিক্রি উদ্দেশ্যে বা শিল্পের কাঁচামাল হিসেবে চাষ করা হয়ে থাকে। এর উদাহরণ কি আছে? আখ আছে, রাবার হতে পারে, তৈলবীজ হতে পারে। ঠিক আছে। ভালো করে এটা দেখে নেবে। এবারে চলো নেক্সট। ভারতের রেখা মানচিত্র চিহ্নিত করতে বলেছে। চিহ্ন দিয়ে দেখানো আছে দেখো। স্থান কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কি চিহ্নে দেওয়া আছে? এরকম সবুজ রঙের ছোট ছোট গোল গোল চিহ্ন। এটা কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এইখানে অবস্থিত। দেখো মানচিত্র দেখাচ্ছি যেখানে। এবার দেখো 2 নম্বরে কারাকোরাম পর্বত। এই যে কারাকোরাম পর্বত কিরকম? এরকম পর্বতের মতো চিহ্ন আছে। কোথায় অবস্থিত? এখানে চিহ্নিত করা আছে দেখো, কারাকোরাম পর্বত শ্রেণী মানচিত্রে দেখো। এবার 3 নম্বরে কি আছে? গোদাবরী নদী এই চিহ্নে আছে, এই রেখার মতো। এখানে চিহ্নিত করা আছে দেখো, এই যে গোদাবরী নদী। ঠিক আছে। এবার দেখো মরুমাটি অঞ্চল বা থর মরুভূমি রাজস্থানের, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম হালকা হলুদ রঙের হচ্ছে বালি বালি যুক্ত করা আছে। দেখো মানচিত্রে কোথায় আছে? এই যে আছে থর মরুভূমি, রাজস্থান, ভারতের মরুভূমি অঞ্চল। এবারে দেখো 5 নম্বরে সুন্দরবন, ছোট ছোট ম্যানগ্রোভের গাছের ছবি দেওয়া আছে। দেখো মানচিত্রে দেখো এইখানে, ঠিক পশ্চিমবঙ্গের পাশে ভারতের মানচিত্রে দেখো সুন্দরবন, পশ্চিমবঙ্গের নিচের দিকে।
বুঝতে পেরেছো আশা করি। এই মানচিত্রগুলো দেখে রাখবে। এগুলা ঠিক পরীক্ষার আগে দেখলে ভালো মনে থাকবে, এতদিন থেকে দেখলে মনে থাকবে না। তাও একটু একটু দেখে রাখবে যাতে পরীক্ষার আগে দেখলে তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতটুকু পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানিও, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আর যারা ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ, টাটা।